নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনিকে আমরা মোট 11টি ভাগে ভাগ করে নিয়েছি। এই বিষয় সম্পর্কে তাহলে সরাসরি আলোচনায় আসা যাক। প্রথমে আসি স্পৃষ্ট ধ্বনি প্রসঙ্গে। এই ধরনের ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণের সময় ধ্বনিবাহী বায়ুর বাইরে বেরিয়ে আসার পথ অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং পূর্ণ বন্ধ হওয়ার সময় এই ধ্বনিগুলি উচ্চারিত হয়। বাংলা ভাষায় চ বর্গের ধ্বনিগুলি ছাড়া ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলিকে আমরা স্পৃষ্ট ধ্বনি বলবো। এরা আসলে মুখগহ্বরের মধ্যে কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। পরের বিষয় হচ্ছে ঘৃষ্টধ্বনি। ঘৃষ্টধ্বনি আমরা তাকেই বলবো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ধ্বনিবাহী বায়ুর বাইরে বেরিয়ে আসার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে সামান্য উন্মুক্ত হয় এবং ওই উন্মুক্ত পথে ঘর্ষণের মতো করে ধ্বনিগুলি উচ্চারিত হয়। চ বর্গের ধ্বনিগুলো হচ্ছে এই ঘৃষ্টধ্বনি, চ, ছ, বর্গীয় জ, ঝ। তার পরের বিষয় হচ্ছে উষ্ণধ্বনি। এখানে পরপর দুটো আলোচনা করলাম, এর পরেরটি হচ্ছে উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি হচ্ছে তালব্য স এবং দন্ত স। কেন না, এই দুটি ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিবাহী বায়ুর বাইরে বেরিয়ে আসার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয় না, বরঞ্চ সামান্য সংকুচিত হয়ে যায়। এই যে সংকুচিত পথ দিয়ে ধ্বনিবাহী বায়ু যখন প্রবল বেগে বেরিয়ে আসে, তখন শেষ ধ্বনির মতো করে এই তালব্য স এবং দন্ত স এই দুটি ধ্বনি উচ্চারিত হয়। সেজন্য একে আমরা বলছি শেষ ধ্বনি। শেষ দেওয়ার মতো করে তালব্য স দন্ত স শেষ ধ্বনির মতো করে উচ্চারিত হচ্ছে। তারপরের বিষয় নাসিক্য ধ্বনি। নাম শুনে সহজে বুঝতে পারছেন যে এই ধ্বনির সঙ্গে নাসিকার একটা যোগ আছে, আসলে নাসারন্ধ্রের যোগ আছে। এই ধ্বনিগুলি উচ্চারণের সময় মুখবিবরে যে বায়ু আবদ্ধ থাকে সেটি নাসারন্ধ্রের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এসে এই ধ্বনিগুলি উচ্চারিত হয় বলে একে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। এই নাসিক্য ধ্বনিগুলো হলো ক বর্গের পঞ্চম ধ্বনি, ত বর্গের পঞ্চম ধ্বনি আর প বর্গের পঞ্চম ধ্বনি। এখানে আমি লিখে দিয়েছি, দেখুন, ম, দন্ত ন এবং ম, এইটা হচ্ছে নাসিক্য ধ্বনি। তারপরে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এই পার্শ্বিক ধ্বনির উদাহরণ হচ্ছে ল। তার কারণ এই ধ্বনিটি যখন উচ্চারিত হয় তখন আমাদের জিহ্বার অগ্রভাগ অল্প করে ওপরে ওঠে তালুকে স্পর্শ করে। তখন মুখগহ্বরের মধ্যে যে বায়ু আটকে থাকে সে বেরোবার পথ পায় না, জিহ্বার দুপাশ দিয়ে সে বেরিয়ে যায়। এইটা যদি আমি তালু ধরি আর এটা যদি জিহ্বা ধরি, তাহলে এই জিহ্বার অগ্রভাগ কি করলো, তালুকে স্পর্শ করছে। এই জায়গা দিয়ে আর বায়ু বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে না বা রাস্তা পাচ্ছে না। তার ফলে এই জিহ্বার দুপাশ দিয়ে সে বেরিয়ে যাচ্ছে।
তাই ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এরপরে যে ধ্বনিটি বলবো সেটি হচ্ছে কম্পিত বা রণিত ধ্বনি। র হচ্ছে এই কম্পিত বা রণিত ধ্বনি। তার কারণ শ্বাসবায়ু যখন বাইরে বেরিয়ে আসছে, বলা ভালো যে ধ্বনিবাহী বায়ু যখন বাইরে বেরিয়ে আসছে তখন জিহ্বা তাকে অনবরত বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং এই যে এক নাগাড়ে বাধা দেওয়ার কারণে জিহ্বার অগ্রভাগে একটা কম্পন সৃষ্টি হয়, রণন সৃষ্টি হয়, অনুরণন সৃষ্টি হয়। তার ফলে কিন্তু র ধ্বনিটি উচ্চারিত হয়। সে কারণে এর নাম হয়েছে কম্পিত বা রণিত ধ্বনি, র। পরের বিষয় তাড়িত ধ্বনি। তাড়িয়ে দেওয়া হবে, ধ্বনিটাকে উচ্চারণের সময় তাড়িয়ে দেবে। কি তাড়িয়ে দিচ্ছে, কিভাবে তাড়িয়ে দিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। এই যে র এবং র, এই দুটো ধ্বনি যখন উচ্চারণ করবেন দেখবেন যে জিহ্বা যেন হঠাৎ হঠাৎ করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, র র। অর্থাৎ এই দুটি ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ ওপরের দিকে ওঠে, সামনের তালুকে স্পর্শ করে, একবারে স্পর্শ করবে, গোল হয়ে সে স্পর্শ করবে, এবং তখন ওই ধ্বনিবাহী বায়ু জিহ্বাকে তাড়িয়ে দেবে। এইভাবে স্পর্শ করছে, এভাবে র র র র। সে কারণে এটি হচ্ছে তাড়িত ধ্বনি। পরের বিষয় ঘোষ বা ঘোষবদ্ধ ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় আমরা দেখব যে মূল ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে উচ্চারণ করা হচ্ছে। বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ, বা বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি, যেহেতু ধ্বনির কথা বলছি তাই ধ্বনি বলাই ভালো। এটা হচ্ছে ঘোষ বা ঘোষবদ্ধ ধ্বনি। এখানে আরেকটি কথা বলিনি, চ বর্গের পঞ্চম ধ্বনি আর ট বর্গের পঞ্চম ধ্বনি, এ দুটোকে কিন্তু আমরা ঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনি বা ঘোষবদ্ধ ধ্বনি বলছি না। এবার আসছি অঘোষ ধ্বনি প্রসঙ্গে। এখানে আর কিছুই নয়, শ্বাসবায়ুর বাইরে বেরিয়ে আসার পথে বা ধ্বনিবাহী বায়ুর বাইরে বেরিয়ে আসার পথে স্বরতন্ত্রীর কম্পন মিশিয়ে উচ্চারিত হবে না, খুব স্বাভাবিকভাবেই সেটা উচ্চারিত হবে। যেমন আমি যদি বলি ক, যদি বলি খ, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। তেমনি চ বর্গের চ, ছ, ট বর্গের ট, ঠ। তাহলে এই হচ্ছে। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে এই যে ঘোষ ধ্বনির ক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন ছিল, সেটি হচ্ছে র, ল, হ, র, হ, এই ধ্বনিগুলো ছিল কিন্তু ঘোষ ধ্বনি। আর অঘোষ ধ্বনির ক্ষেত্রে বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হবে অঘোষ ধ্বনি। তারপরে বিষয় হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ আর হ ধ্বনি, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ আর হ ধ্বনি। আসলে এই ধরনের ব্যঞ্জন উচ্চারণের সময় স্বরতন্ত্রী সংকুচিত হয়ে যায় এবং
স্বরতন্ত্রীর মধ্যে ঈষৎ একটা বাধা সৃষ্টি হয় এবং তখন হ এর মতো করে বা হ মিশিয়ে এই ধ্বনি উচ্চারিত হয়। তাই একে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। আর অবশ্যই করে এই ধ্বনি উচ্চারণের জন্য বেশি প্রাণ বা বায়ু লাগে। উদাহরণটা লক্ষ্য করুন, মহাপ্রাণ ধ্বনি বলা হয়েছে দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে প্রথম বর্ণ বা প্রথম ধ্বনি যদি বলি ক, তার থেকে বেশি সময় লাগছে খ বলতে। ক, খ, গ, ঘ। পার্থক্যটা নিশ্চয়ই আমার উচ্চারণ থেকে আপনারা বুঝে নিতে পারছেন। তেমনি র উচ্চারণ করতে যতটা বায়ু লাগছে, র উচ্চারণ করতে তার থেকে বেশি লাগছে। র, র। কেমন? পরের বিষয় অল্প প্রাণ। বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি। এখানে কোনো রকম অনুরণন বা বাধা এরকম থাকবে না এবং হয়ের প্রয়োজনও হবে না। মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে যেমন হ মিশিয়ে উচ্চারণ করা হয়েছে, অল্প প্রাণ ধ্বনির ক্ষেত্রে কিন্তু এরকম হয়ের কোনো প্রয়োজন হবে না। কোন কোন ধ্বনি সেটা? সেটা হচ্ছে প্রথম আর তৃতীয়। ক বর্গের প্রথম ধ্বনি কি? ক। এবং তৃতীয় ধ্বনি গ। ঠিক তেমনি চ বর্গীয় জ। এখানে তো কোনো হয়ের প্রয়োজন নেই। আর আরেকটি ধ্বনি, সেটি হচ্ছে র। র হচ্ছে মহাপ্রাণ, র হচ্ছে অল্প প্রাণ। তাহলে বন্ধুরা, উচ্চারণের প্রকৃতি বা কিভাবে উচ্চারিত হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগুলো, সেই অনুসারে আমরা ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ করলাম। আশা করি বিষয়টি আপনাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।